আব্বু, আমি কোনো ডিভোর্সি এবং এক বাচ্চা বাপকে বিয়ে করতে পারবো না। নিজের ভেতরে সবটুকু রাগ আর ক্ষোভ এক ঝটকায় উগরে দিল রুচি। পিতা আনাসকের সামনে দাঁড়িয়ে তার কণ্ঠস্বর কাঁপছিল অভিমানে। যে মানুষটার আশ্রয়ে সে বড় হয়েছে, সেই আজ তাকে ঠেলে দিতে চাইছেন এক সন্তানের জনকের কাছে। আনাসক অস্থির হয়ে মেয়ের দিকে তাকালেন। পরিস্থিতি সামাল দেওয়ার স্বরে বললেন, সমস্যা কোথায় মা? মন্ত্রীর ছেলে, সে টাকা পয়সা কোনো অভাব হবে না তোর। ছেলেটা বয়সটাও তো তেমন না, শুধু আগের পক্ষের একটা ছেলে আছে, এই তো। তুই সুখে থাকবি মা, ওনার নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন। এমন ঘর আর পাবি না, রাজি হয়ে যা। পিতার মুখের এই যুক্তিগুলো রুচির কানে সীসার মতো বিঁধল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রইল তার জন্মদাতার দিকে। মানুষের লালসার যে কতটা কুৎসিত হতে পারে তা আছে নিজের ঘরে বসে টের পাচ্ছি। স্প্রেস টাকার লোভে একজন বাবা তার মেয়েকে একজন ডিভোর্সি লোকের হাতে তুলে দিতে চাইছেন। মৃত্যুর জন্য রুদেশের মনে সন্দেহ জাগলো। ইনি কি তার সেই বাবা, যা মা মারা যাওয়ার পর সৎ মা ঘরে আসার পর থেকে বদলে গিয়েছিল? কিন্তু সেই বদলটা এতটা ভয়ঙ্কর হবে সে তা কল্পনাও করেনি। রুশদি শান্ত অথচ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, আব্বু, তুমি আসলে আমার জন্মদাতা পিতা তো? আনাচক কিছুটা থতমত খেলেন, তারপর কাঁচুমুচু করে বললেন, এভাবে বলিস না মা, ত্যাগ কর তো। সৎ মা, দাদি, ছোট ভাই, সবার খরচ সামলানো আমার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না রে। তুই বিয়েটা করলে তুইও সুখে থাকবে, আমাদেরও সুদিন ফিরবে। ওনারা নগদ টাকার প্রচুর সোনা গয়না দেওয়ার কথা বলেছেন। বাবার মুখ থেকে নগদ টাকা সোনার গয়নার কথা শুনে রুদোষী ঘেন্নায় গা গুলিয়ে উঠল। তার মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো পিতার বরং এক কসাই, যে নিজের মেয়ের কপালে দামের ট্যাগ ঝুলিয়ে দিচ্ছে। যে বেশি দামে কিনতে পারবে তার জন্যই কোরবানি করে দেবে। রুদোষী ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। পরক্ষণে আবার তীব্র আক্রোশে বাবার চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, জীবনে অনেক লোভী মানুষ দেখেছি আব্বু, কিন্তু তোমার মতো নীচ আর লোভী কাউকে দেখিনি, যে টাকার নেশা নিজের সন্তানকেও বাজারে বেচে দিতে দ্বিধাবোধ করে না। রুশুদের কণ্ঠে তীব্র ঘৃণা আনাসকের গায়ে লাগলো না। লোভ মানুষের বিবেকটা কতটা অন্ধ করে দিতে পারে তিনি তার জ্যান্ত প্রমাণ। মন্ত্রীর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারলে শুধু তার অভাব বুঝবে না, বরং সারা জীবনের জন্য পকেটটা বেশ গরম থাকবে। এই এক চিন্তায় তিনি হিতাহিত জ্ঞান হারিয়েছেন। নিজের নির্জলতার আড়াল করার বিন্দুমাত্র চেষ্টা না করে তিনি আবারও বলেন, মা রে, আমার কথাটা শোন। ছেলেটার সাথে অন্তত একবার দেখা করো। ও আজই তোর সাথে কথা বলতে চেয়েছে। হয়তো তোর মত বদলে যেতে পারে। রুশদি সোজা হয়ে দাঁড়িয়ে জেদি গলায় বলল, অসম্ভব আব্বু, আমি ওই লোকের সাথে দেখা করব না, যাকে বিয়ে করার প্রশ্নে ওঠে না। তার সাথে দেখা করার সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক তখনই পাশের ঘর থেকে পর্দার আড়াল ঠেলে বেরিয়ে এলো রুশদির সৎ মা নাহিদা। বাঁকা হেসে টিপ্পনি কেটে বললেন, আরে রাখো তো, তোমার জেদ রাজপুত্রের মতো ওরকম একটা ছেলে কি আর এই জন্মে তোমার কপালে জুটবে? অত কথা না বাড়িয়ে চুপচাপ ছেলেটার সাথে দেখা করতে যাও। নাহিদার কথাগুলো তপ্ত তেলের মতো রুশদির গায়ে তিতে গিয়ে লাগলো। সে ক্ষিপ্ত হয়ে বাবার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোমার বউকে চুপ করতে বলো। আব্বু, আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি ওই লোককে বিয়ে করব না, মানে করব না। নাহিদা দমে যাওয়ার পাত্রী নন। তিনি এবার গলা আরও উঁচিয়ে কর্কশ স্বরে বললেন, বিয়ে করবে না মানে? এই ছেলেকে বিয়ে না করলে এ বাড়িতে আর ভাত জুটবে না তোমার, সেটা বলে দাও তো তোমার আদরের মেয়েকে। রুশদি চরম অপমানে মুখ বাঁকিয়ে পাল্টা জবাব দিতে চাইল। নিজে এতই বেশি অপছন্দ, তবে কথাটা শেষ হওয়ার আগে আনাস হক রুশদির হাত চেপে ধরলেন। প্রায় অনুনয় বিনয় করে মেয়ের পায়ে পড়ার মতো অবস্থা করে বললেন, মারে, আর তর্ক করিস না, দোহাই লাগে তোর। আমার মানটা রাখ, অন্তত একবার ছেলেটার সাথে দেখা কর, তারপর যা করার করিস। বাবার অনুরোধ দেখে রুশদির ভেতরটা গুমড়ে উঠল। ঘৃণা আর ক্ষোভের সংমিশ্রণে সে বাবার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। শেষমেশ মন না চাইলেও এই অনুরোধটা সে ঠেলতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলল, ঠিক আছে, দেখা করতে যাব, কিন্তু মনে রেখো আব্বু, আমি শুধু দেখা করতে যাচ্ছি, বিয়ে আমি কিছুতেই করব না। খানবাড়ির দ্বিতীয় তলা সেই বিশাল ঘরটা এখন অন্ধকারাচ্ছন্ন। পর্দার ফাঁক দিয়ে আসা ম্লান আলোটুকুও যেন ফারাজের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না। ফারাজ নিজের রুমে উপর হয়ে অগোচরে ঘুমাচ্ছে, আর তার ঠিক পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে ছোট শের, ফারাজের কলিজার টুকরো ছেলে। দু বাপ ছেলে ঘুমের ধরন দেখে মনে হচ্ছে যেন কোনো মহাযুদ্ধ জয় করে গভীর বিশ্রামে মজেছে তারা। ঠিক সেই মুহূর্তে রুমে ঢুকলো রাইমা খান। লাইটটা অন করতে পুরো ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে চিপসের খালি প্যাকেট আর কোকা কোলার ক্যান। রাইমা খানের রাগে ফুঁসতে বড় বড় পা ফেলে বেডের পাশে গিয়ে দাঁড়ালেন। ফারাজ, রুমের এই কী অবস্থা করে রেখেছো তোমরা দুজন? ফারাজ, উঠো বলছি, উঠো, কটা বাজে খেয়াল আছে? রাইমা খান ফারাজের শরীরে ধাক্কা দিয়ে উচ্চস্বরে ডাকতে লাগলেন, এখনো মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ? মনে নেই আজ রুশদির সাথে দেখা করতে যাওয়ার কথা? তাড়াতাড়ি ওঠো। এই শের, তুমিও ওঠো। ফারাজ একটু নড়াচড়া করলো ঠিকই, কিন্তু চোখ মেলার নাম নেই। আদো আদো ঘুমে আচ্ছন্ন গলায় বিড়বিড় করে বলল, উফ আম্মি, ঘুমাতে দাও না প্লিজ, যাও এখান থেকে। বাপের দেখা দেখি পুচকি শেরও চোখটা না মেলে বলে উঠল, দাদু, ডোন্ট ডিস্টার্ব আস।
রাইমা খান এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন। জেদি দুই বাপ ছেলে কাণ্ড দেখে তার মেজাজ এখন তুঙ্গে। বাপ যেমন হয়েছে ছেলেও হয়েছে ঠিক তেমন। এই যে তোমরা উঠবা, আমি আর ডাকবো না কিন্তু। রাইমার সে সতর্কবাণীও কোনো কাজে এলো না। দু বাপ ছেলে যেন ঘুমের রাজ্যে আরও গভীরে ডুব দিল। রাইমা বেগম এবার মরিয়া হয়ে শেষ চালটা চাললেন। ফারাজ, তোমার যদি রুশদির সাথে দেখা করতে দেরি হয় তবে তোমার আব্বু আমাকে এক গাদা কথা শোনাবে। অন্যের জন্য আমি কেন কথা শুনবো? তুমি কি নিজের ইচ্ছেই উঠবে নাকি তোমার বাবাকে ডেকে আনবো? ফারাজ, বলছি উঠো। ফারাজ কোনো কানে বালিশ চেপে ধরে বিরক্ত মাখা স্বরে বলল, রুশদিকে আমি। ছেলের এমন স্মৃতিভ্রম দেখে রাইমা খানের মেজাজে সপ্তমে চলল। তিনি প্রায় চিৎকার করে বললেন, রুশদিকে মানে? ফারাজ, তুমি কি আমায় খেপিয়ে দেওয়ার কায়দা শিখেছো? যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তার নামটাও কি ভুলে গেছো? ফারাজ এবার অনিচ্ছা সত্ত্বেও উঠে বসলো। মায়ের উপর চূড়ান্ত বিরক্তি চেড়ে বলল, উফ আম্মি, এই অসময়ে না ডাকলে কি হতো? আর একটু ঘুমাতে দিলে কি আর মহাভারত অশুদ্ধ হয়ে যেত? রাইমা খান কঠোর গলায় নির্দেশ দিলেন, উঠেছ যখন এখন বাজে বক বক না করে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। বলেই তিনি গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। ফারাজ দু হাতে চোখ কষলে নিজের ঘুমটা তাড়ানোর চেষ্টা করলো। একটা দীর্ঘ হাই তুলে পাশে শুয়ে থাকা শেরকে টোকা দিয়ে ডাকলো, পাপা উঠো, চলো মিটিংটা সেটিং করে আসি। কিছুক্ষণ পর রাইমা খানও আবার ফারাজের রুমে এলেন। ততক্ষণে কাজের লোক এসে ছড়ানো ছিটানো ঘরটা পরিপাটি করে গুছিয়ে দিয়ে গেছে। ফারাজ আর শের বাপ ছেড়ে দুজন মিলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে। শেরকে রাজপুতের মতো পরিপাটি দেখে রাইমা খান ব্রু কুচকে প্রশ্ন করলেন, শের তুমি কোথায় যাচ্ছ? সে তাদের দিকে ফিরে চটফটে গলায় উত্তর দিল, পাপার সাথে যাচ্ছি। রাইমা খান এবার ফারাজের দিকে তাকিয়ে জাঁজালো গলায় বললেন, ফারাজ, তুমি একটা মেয়ে দেখতে যাচ্ছ, বলতে গেলে ডেটে যাচ্ছ। সেখানে শেরকে কেন নিতে হবে? ফারাজ আয়না থেকে চোখ না সরিয়ে চুল ব্রাশ চালাতে চালাতে পাল্টা প্রশ্ন করলো, সো হোয়াট? তাতে সমস্যা কোথায়? ফারাজ, তোমার এই হবুহীন বাবলেশীন কথাবার্তা আমার একদম ভালো লাগে না। তুমি কি বুঝতে পারছো না বাচ্চার সাথে নিয়ে গেলে পরিবেশটা কেমন হবে? ফারাজ এবার ব্রাশটা রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে এখন গভীর গাম্ভীর্য। সিরিয়াস ভঙ্গিতে সে বলল, আমি গেলে সেও যাবে আম্মি। তোমাদের পছন্দের সে মেয়ের আগে থেকে জেনে রাখা উচিত যে তার হবু স্বামীর একটা ছেলে আছে। বিয়ের পর হঠাৎ করে জানবে আর তখন আমার শেরের সাথে রুড বিহেভ করবে, এসব আমি একদম মেনে নেব না। তোমাদের জোড়াজোড়িতে আমি এই বিয়েতে রাজি হয়েছি, নইলে তো ম্যারেজ ইজ ফুড আমার কাছে। আমি যেমন ওই মেয়েকে আমাকে সেইভাবে মেনে নিতে হবে। অ্যান্ড ছেলের যুক্তি জেদের সামনে রাইমা খান হার মানলেন। তিনি হাত তুলে বললেন, ওকে ওকে কুল, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, ওকে সাথে নিয়ে যাও, তাও অন্তত দেখা তো করতে যাও। ফারাজ এবার বিজয় হাসি হেসে বলল, দ্যাটস লাইক মাই মম। ঢাকার অ্যান্ড 5 স্টার রেস্টুরেন্টের কেবিনে রুশদি এখন ফারাজ খানের মুখোমুখি বসে আছে। ফারাজ ঠিক পাশে বসেছে তার মিনি বাসন সে। দু বাপ ছেলের পরনে একই রকম নীল সাদা চেক শার্ট। তারা যেন একে অপরের কার্বন কপি। রুশদি তীক্ষ্ণ চোখে তাদের লক্ষ্য করছে, কিন্তু ফারাজ বা শের কারোই মনোযোগ তার দিকে নেই। দুজন মিলে মহাব্যস্ত হয়ে সামনে খাবারগুলো সাবার করতে লেগেছে। বিস্ময়কর ব্যাপার হলো তাদের খাবার ধরনটা একদম একরকম। মাঝে মধ্যে বাপ ছেলে একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় যেন কোনো গোপন সংকেত আদান প্রদান করছে। রুশদি মেজাজ ক্রমশ তেতো হয়ে উঠেছে। এই লোক কি কোনো ম্যানার জানা না? সামনে একজন লেডি বসে আছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই, নিজের ছেলের সাথে চটপটে ভঙ্গিতে খাবার গিলছে। ফারাজের এই খামখেয়ালি আর বিদঘুটে আচরণ রুশদির মনে শুরুতে একটা নেতিবাচক ছাপ ফেলে দিল। সে মনে মনে ভাবলো, অসভ্য আর ম্যানারলেস একটা লোক, প্রথম দেখাতে মন মেজাজটা বিষিয়ে দিল। ফারাজ দেখতে সুদর্শন হতে পারে, মন্ত্রীর ছেলেও হতে পারে, কিন্তু রুশদির মাপকাঠিতে সে একদম জিরো। ফারাজের উপর সে বিরক্তিকর দেয়ালটা রুশদির মনে মনে তৈরি করে ফেলেছে, তা সহজে ভাঙার নয়। খাওয়া শেষ হলে ফারাজ এবার আয়েশ করে বসলো। সে হাত গুটিয়ে নিজের চিরায়িত অ্যাটিটিউড নিয়ে রুশদির চোখের দিকে তাকালো। রুশদির চোখে মুখে তখন স্পষ্ট বিরক্তি আর অবহেলার ছাপ। অন্যদিকে ছোট্ট শের বড় বড় চোখে একবার বাবার দিকে তাকাচ্ছে তো পরক্ষণে রুশদিকে দেখছে। দুজনের মাঝে বিরাজমান এক অদ্ভুত নীরবতা, মানে বাচ্চাটার ছোট মাথায় ঠিক ঢুকছে না। সে হয়তো ভাবছে, এরা কথা বলা না কেন, এভাবে মূর্তির মতো একে অপরের দিকে কেন তাকিয়ে আছে। ফারাজ টেবিলে হাতে নামিয়ে একটু আয়েশ করে নড়ে চড়ে বসলো। পিনপন নীরবতা ভেঙে অনেকটা সরাসরি রুশদিকে প্রশ্ন ছুড়ে দিল, আমাকে বিয়ে করতে আপত্তিটা ঠিক কোথায়? রুশদি তরিতে উত্তর দিল না, বরং পাল্টা প্রশ্ন করলো, আপনার বয়স কত? 29। আপনি আমার থেকে পাক্কা 10 বছরের বড়। ফারাজ যেন আকাশ থেকে পড়লো। ব্রু কুচকে নির্বিকার ভঙ্গিতে বলল, সো তাতে কি হয়েছে? সো আমি আপনাকে বিয়ে করবো না, ব্যাস। ফারাজ চরম বিরক্ত নিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠস্বর কিছুটা চড়িয়ে বলল, তোমার কাছে কি আর কোনো বেটার অপশন আছে? যত সব স্টুপিড কথাবার্তা। ফারাজ একবার 8 চোখে 19 বছরের মেয়েটিকে পরখ করে নিল।
হলদেটে ফর্সা গায়ের রং, ডগর ডগর চোখ, মেয়েটি দেখতে নিঃসন্দেহে সুন্দরী, তবে মেয়েটার হয়তো ইগো প্রবলেম আছে। ফারাজ পরক্ষণে চোখ সরিয়ে নিল, আবার যখন তাকালো দেখলো রুশদির রাগে রীতিমতো ফুটছে। রাগের কারণটা ফারাজ বুঝতে পারলো তাকে স্টুপিড বলা হয়েছে। রুশদি দাঁতে দাঁত চেপে কিটমিট করে বলল, আমি স্টুপিড? আপনি নিজে কি মনে করেন? খুব স্মার্ট তাই না? ফারাজ ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি ফুটিয়ে উঠল, আত্মবিশ্বাসের সাথে বলল, অবভিয়াসলি আই অ্যাম। রুশদি মুখটা বিকৃত করে বিড়বিড় করে বলতে লাগলো, কই আগারতলা আর কই চোখের তলা। ফারাজ সবটা পরিষ্কার শুনতে না পেলেও আঁচ করতে পারলো। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এই মেয়ে বিড়বিড় করে কি বলছো শুনি? রুশদি বেঞ্চি কেটে বলল, আপনি তো খুবই স্মার্ট, তাই আপনার একটু প্রশংসা করলাম আর কি। ফারাজ এবার সোজা হয়ে বসলো, কণ্ঠস্বর কিছুটা গম্ভীর করে বলল, দেখো মেয়ে, তুমি কি আমার সাথে ঝগড়া করার তাল খুঁজছ? বলে দিচ্ছি, তোমার সাথে তক্কাতক্কি করার মুড আমার একদম নেই। আমারও রয়েই গেছে আপনার সাথে ঝগড়া করতে। আমার না আপনার উপর মুড আছে আর না আপনার ঝগড়ার উপর। আমার উপর মুড নেই মানে? এই মেয়ে, নিজের চেহারা কোনোদিন আয়না দেখেছো? তোমার চেয়েও হাজার গুণ সুন্দরী 100টা মেয়ে এই সারফারজের খানের পেছনে 24 ঘন্টা লাইন দিয়ে করে। এটা তোমার নেহাত কপাল যে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, নয়তো। কথাটা শেষ না করে একটা বিপার্থক হাসি হাসলো ফারাজ। তারপর অবহেলার ভঙ্গিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রুদ্রীয় ঠোঁটের কোণে তার ছেলে হাসি ফুটিয়ে তুলল, পাল্টা আঘাত করে বলল, একবার ভেবে দেখুন তো আপনার কপালটা ঠিক কতটা খারাপ হলে এই 100টা মেয়েকে রেখে আমার মতো একটা মেয়ের কাছে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে আসতে হয়। ফারাজ চোখ রাঙিয়ে বলল, এই মেয়ে, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। রুশদি এবার কৃত্রিম হাসিতে মুখ ভরিয়ে বলল, ওটা আমার জন্মগত স্বভাব, আমি একটু বেশিই কথা বলি। তবে এই বেশি কথার মাঝে আপনাকে একটা জরুরি কথা বলে রাখি, আমার চেয়েও 10 বছরের বড় কোনো বুড়ো লোককে বিয়ে করার শখ আমার নেই। আর সেই লোকটা যদি আপনি হন তবে তো প্রশ্নই ওঠে না, কারণ আপনি স্রেফ একজন বেয়াদব আর ম্যানারলেস লোক। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো রুশদি, আর প্রতিটি শব্দ ফারাজের কানে তপ্ত সীসার মতো বিঁধল। ফারাজ রাগে ফেটে পড়ার উপক্রম হলো। সে কেবল শেরের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়েছিল। ছোট্ট শের প্রায় তার কাছে আবদার করে তার একটা মা চায়। মূলত শেরই এক প্রকার রুশদিকে তার মা হিসাবে পছন্দ করে আছে, নইলে এমন ঠোঁট কাটা মেয়ের সাথে ফারাজ কফি খেতে বসতেও ঘৃণাবোধ করতো। ফারাজ এবার তুড়ি বাজিয়ে রুশদির দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে ধরলো, চিবিয়ে চিবিয়ে বলল, শোনো মেয়ে, আমি নিজের জন্য কোনো বউ না, আমি আমার ছেলের জন্য একজন মা খুঁজছি। বুঝতে পেরেছি স্টুপিড গার্ল, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমার বয়স নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। রুশদি বুক কুচকিয়ে প্রশ্ন করলো, আপনি ঠিক কী বোঝাতে চাচ্ছেন? সহজ কথা, আমাদের বিয়ে হলে তুমি হবে শুধুই আমার ছেলের মা, আমার বউ নয়। শুনে রুশদি হো হো করে হেসে উঠলো। সেই হাসিতে ছিল চরম বিদ্রোহ। বাহ, চমৎকার যুক্তি। তার মানে বিয়েটা আরও করা যাবে না? আমি আপনাকে বিয়ে করবো অথচ আপনি আমার স্বামী হবেন না? আমি হব শুধুই আপনার ছেলের আয়া মার্কা মা? এটা কি পৃথিবীর কোনো মেয়ে মেনে নেবে ভেবেছেন? আর শোনেন ভাই, আপনার সাথে আমার বয়সে পার্থক্য কম থাকলেও আপনার যদি কোনো ছেলেও না থাকতো কিংবা আপনি ডিভোর্স না হতেন, তবুও আমি আপনাকে বিয়ে করতাম না। কারণ কি জানেন? আপনি একটা কাণ্ডজ্ঞানহীন ম্যানারলেস লোক। প্রথম দেখা একটা মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম জ্ঞানটুকু আপনার নেই। সো আমি আপনাকে রিজেক্ট করছি। ফারাজ এবার পুরোপুরি মেজাজ হারিয়ে ফেলল। এতক্ষণ কেবল ছেলের মুখের দিকে তাকিয়ে সে নিজের ভেতরে আগ্নেয়গিরিটাকে চেপে রেখেছিল, কিন্তু রুশদির শেষ কথাগুলো তাকে চেতিয়ে দিল। ফারাজ আর নিজেকে সামলাতে পারল না। সে চিৎকার করে বলে উঠল, তোমার মতো একটা স্টুপিড ইডিয়েট আর ননসেন্স মেয়েকে বিয়ে করার শখ আমারও নেই। তুমি আমাকে রিজেক্ট করার কে? আমি তোমাকে রিজেক্ট করলাম? বলে ফারাজ এক ঝটকায় শেরের হাত ধরে উঠে নিজের সিট থেকে উঠে দাঁড়ালো। ফারাজকে দেখে রুশদিও দমে যাওয়ার পাত্রী নয়। সেও পাল্লা দিয়ে উঠে দাঁড়ালো। ফারাজ যখন শেরকে এক প্রকার টেনে নিয়ে চলে যেতে উদ্যত হলো, তখন রুশদি পেছন থেকে চেঁচিয়ে বলল, আপনি একটা স্টুপিড, আপনি ইডিয়েট, আপনি একটা আস্ত ননসেন্স। আপনার মতো অসভ্য বুড়ো লোককে মরে গেলেও আমি বিয়ে করব না। ফারাজ মাঝপথে থেমে পেছনে ফিরে তাকালো, আর চোখে মুখে চরম তাচ্ছিল। সে দাঁতে দাঁত কিরমির করে বলল, তোর মতো মেন্টাল আর তার ছেলে মেয়েকে কে বিয়ে করবে? মন্ত্রীর ছেলে আমি, এক তুড়িতে তোর মতো 10টা মেয়েকে আমি হাজির করতে পারি। যা বাঘ এখান থেকে। গটগট করে পা ফেলে ফারাজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রুশদি পেছন থেকে আরও অনেকগুলো কড়া কথা আর উল্টাপাল্টা কথা শোনালো বটে, কিন্তু ফারাজ তার একটা কানে তুলল না। তবে যাওয়ার সময় ছোট্ট শের বারবার পেছন ফেরে রুশদির দিকে তাকাচ্ছিল। সে নিষ্পাপ চোখের দৃষ্টি ছিল এক বুকহারা হাহাকার আর অদ্ভুত এক মায়া। বাচ্চাটার মুখ কালো করে বিষণ্ণ মনে তার বাবার সাথে চলে যাচ্ছিল। শেরের ওই করুণ চাহনি দেখে রুশদির মুখের সব তপ্ত বাক্য যেন মাঝপথে আটকে গেল। কিছুক্ষণ আগে যে মেয়েটাকে তেজি গলায় ফারাজকে তুলোধুনো করেছিল, সে হঠাৎই স্তব্ধ হয়ে গেল। শেরের জন্য তার বুকের গহীনে কেমন একটা মোচড় দিয়ে উঠল। অজান্তে জন্মানো এক অদ্ভুত মায়া। রুশদি দীর্ঘক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে অপলক চোখে শেরের চলে যাওয়ার পথে তাকিয়ে রইল।